একটা মেডিকেল কনফারেন্সে যোগ দেওয়ার জন্য মার্টিন হ্যারিস তার স্ত্রীকে নিয়ে জার্মানির বার্লিন শহরে আসে। চারিদিক তখন তুষারপাত, ভীষণ ঠান্ডা। এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার জন্য তারা একটি ট্যাক্সি ধরে, কিন্তু তাড়াহুড়োর মধ্যে মার্টিন একটি মারাত্মক ভুল করে ফেলে। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সুটকেসটা এয়ারপোর্টে রয়ে যায়, যার ভিতরে আছে তার সব জরুরি ডকুমেন্ট, যেগুলো ছাড়া তার এখানে আসাটাই ব্যর্থ। হোটেলে পৌঁছে মার্টিনের স্ত্রী এলিজা একাই ভিতরে ঢুকে পড়ে। সে রিসেপশনে তাদের নাম চেক করতে থাকে, আর মার্টিন তখন বাইরে দাঁড়িয়ে বারবার তার সুটকেসটা খুঁজতে থাকে, কিন্তু কিছুতেই পাওয়া যায় না। তখন সে বুঝে যায় সুটকেসটা এয়ারপোর্টে পড়ে আছে। সময় নষ্ট না করে সে আরেকটা ট্যাক্সি ধরে ফিরে যেতে থাকে এয়ারপোর্টের দিকে। এদিকে হোটেলের ভিতর থেকে এলিজা সবকিছু দেখছিল। মার্টিন তাকে কিছু না বলেই বেরিয়ে যায়, কারণ তার মনে হয়েছিল ফোন করে জানিয়ে দেবো আমি এয়ারপোর্টে যাচ্ছি। কিন্তু সমস্যা এখন একটাই, তার ফোনে কোনো নেটওয়ার্ক নেই, কলই লাগছে না। আর ঠিক তখনই সবকিছু মুহূর্তের মধ্যে বদলে যায়। হঠাৎ করেই সামনের গাড়ি থেকে একটি বিশাল কন্টেনার সোজা এসে পড়ে তাদের গাড়ির উপর। ড্রাইভার গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে, আর ট্যাক্সিটা ব্রিজ ভেঙে সোজা গিয়ে পড়ে ঠান্ডা জলের ভেতর। প্রচন্ড ধাক্কায় মার্টিন অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর ট্যাক্সি ড্রাইভার কোনোভাবে গাড়ির কাজ ভেঙে মার্টিনকে বাইরে বের করে। এরই মধ্যে সেখানে অ্যাম্বুলেন্স আর পুলিশ চলে আসে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ট্যাক্সি চালানো মেয়েটি কাউকে কিছু না বলেই চুপচাপ সেখান থেকে চলে যায়। মনে হচ্ছিল সে যেন কারোর থেকে পালাচ্ছে। এই মেয়েটির নাম ছিল জিনা। এরপর অচেতন অবস্থায় মার্টিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হারানোর কাহিনী। 4 দিন পর মার্টিনের জ্ঞান ফিরে হাসপাতালে। ডাক্তার তাকে জানায় এই কয়দিন তুমি ঘুমাইছিলে, আর তোমার সাথে দেখা করার জন্য এই 4 দিনে কেউই আসেনি। তোমার কাছ থেকে আমরা কোনো ডকুমেন্টও পাইনি। তোমার নাম কি? মার্টিন বলে আমার নাম ডক্টর মার্টিন হ্যারিস। কিন্তু তার স্মৃতিগুলো কেমন যেন ঝাপসা, কারণ তার সবেই জ্ঞান ফিরেছে। ডাক্তার তাকে বলে কয়েকদিন রেস্ট নিলে সবকিছু ঠিক হয়ে যাবে। সে তার জিনিসপত্রগুলো দেখতে থাকে, আর ঠিক তখনই তার চোখ পড়ে টিভির দিকে। আজ খবরে দেখানো হচ্ছে বার্লিনে আজ এক বড় আন্তর্জাতিক সম্মেলন চলছে, যে সম্মেলনে তাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তাই সে তাড়াহুড়ো করে হসপিটাল ছেড়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে ডাক্তার তার ভিজিটিং কার্ডটা তাকে দেয়, আর বলে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করো। মার্টিনের মনে তখন একটাই প্রশ্ন, এলিজা আমার সাথে দেখা করতে কেন আসেনি? সে কোন কাজে এত ব্যস্ত? মার্টিন হোটেলে ঢুকে রিসেপশনে নিজের নাম বলে। তখনই সে দেখে এলিজা ভিতরে দাঁড়িয়ে আছে। মার্টিন এগিয়ে যায়, কিন্তু সিকিউরিটিরা তাকে আটকায় আর তার কাছে ডকুমেন্ট দেখতে চায়। মার্টিন বলে আমার কাছে কোনো ডকুমেন্ট নেই, কিন্তু আমার স্ত্রী ওখানে দাঁড়িয়ে আছে, আমি ওনার সাথে দেখা করতে চাই। সিকিউরিটি মার্টিনকে ভিতরে নিয়ে যায়। মার্টিন বলে আমি ফিরে এসেছি, আমি জানতাম তুমি চিন্তিত। কিন্তু এলিজার চোখে কোনো আনন্দ নেই। সে পিছিয়ে যায় আর বলে আপনি কে? মার্টিন হেসে বলে আমি মার্টিন, তোমার স্বামী। কিন্তু এলিজা বলে আপনার কোথাও ভুল হচ্ছে, আমি আপনাকে চিনি না, আমার স্বামী তো ওখানে। তারপর একজন লোক সেখানে এসে দাঁড়ায়। সে বলে আমার নাম মার্টিন হ্যারিস, এটা আমার স্ত্রী এলিজা। মার্টিন বলে ওই লোকটা মিথ্যে কথা বলছে। এখন সিকিউরিটি প্রধানের সামনে 2 জন মার্টিন। সে বুঝে যায় এই লোকটাই মিথ্যে কথা বলছে, কারণ তার কাছে কোনো ডকুমেন্ট নেই। আর কোনো স্ত্রী তার স্বামীকে চিনতে অস্বীকার কেন করবে? সিকিউরিটি আসল মার্টিনকে ধরে নিয়ে যায়, তাকে অনেক প্রশ্ন করে। মার্টিন বলে আমি সত্যি কথা বলছি, আমিই আসল মার্টিন, আর ওই লোকটা মিথ্যে কথা বলছে। সিকিউরিটি প্রধান তার পাসপোর্ট দেখতে চায়, কিন্তু মার্টিনের কাছে কোনো ডকুমেন্ট ছিল না। এবার সিকিউরিটি মার্টিনের উপর সন্দেহ করতে থাকে, কারণ কোনো স্ত্রী তার স্বামীকে চিনতে অস্বীকার কেন করবে? মানে এই লোকটা মার্টিন নয়। তারা তাকে পুলিশে দেওয়ার কথা ভাবে। পরিস্থিতি বুঝে মার্টিন বলে হয়তো আমি ভুল করে এখানে চলে এসেছি। কিছুদিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, মাথায় জোর আঘাত লাগে। এটা হয়তো তারই প্রভাব যে আমি অনেক কিছু ভুলে যাচ্ছি। সে ডাক্তারের কাগজপত্র দেখায়। এটা দেখে তারা তাকে ছেড়ে দেয়। চিকিৎসার জন্য তাকে ট্যাক্সি করে আবার হাসপাতালে পাঠানো হয়। কিছু দূর গিয়ে সে নেমে যায়, আবার ফিরে আসে হোটেলের কাছে, কারণ তার মনে হয় তার স্ত্রী কারোর কথায় এসব কথা বলছে। সে বাইরের দিকে যায়। সে জানালা দিয়ে তাকিয়ে দেখে তার স্ত্রী এলিসা ওই লোকটার সাথে খুব খুশি, যে নিজেকে ডক্টর মার্টিন বলে দাবি করছে। সে তার সাথে হাসি খুশি কথা বলছে, যেন সেই আসল মার্টিন। এটা দেখে মার্টিন হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। এখন মার্টিন একা। সে ভাবতে থাকে আমি কি সত্যি ভুল বলছি? অ্যাক্সিডেন্টের পরে সত্যি কি আমার স্মৃতি হারিয়ে গেছে? কিন্তু তার ভেতরের অনুভূতি বলছে সে মিথ্যে কথা বলছে না। সে জানে খুব বড় একটা ষড়যন্ত্র চলছে। হঠাৎ করে মার্টিনের মাথায় তার বন্ধুর কথা মনে পড়ে, যার নাম ছিল রডনি। সে একটা পিসিওতে তাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোনই লাগছে না। তাই সে তার জন্য ভয়েস মেসেজ রেখে যখনই বাইরে বের হয়, সে দেখে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, যেন সে তাকে ফলো করছে। এরপর সে মেট্রোতে যাওয়ার সময় তার মনে হয় কেউ তাকে অনুসরণ করছে। সে বুঝতে পারে কেউ তার পেছন পেছন আসছে। তাই সে দৌড়ে মেট্রোর ভিতর ঢুকে পড়ে। কিন্তু ওই লোকটি যে মার্টিনকে ফলো করছিল, সে মেট্রোর ভিতর ঢুকতে পারে না। তখনই সে ভাবতে থাকে এই সমস্যা থেকে আমাকে কে বার করবে। তখন তার মনে পড়ে ট্যাক্সি ড্রাইভারের কথা, যে তার প্রাণ বাঁচিয়েছিল। সে অন্যান্য ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলে কোনো রকমে তার ঠিকানাটা বের করে নেয়। যখন সে সেই ঠিকানাতে পৌঁছয়, সে দেখে ওই মেয়েটি একটি রেস্টুরেন্টে কাজ
করে। সে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মেয়েটি তার সাথে কথা বলতে চায় না। মার্টিন বলে, আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। সে জিজ্ঞাসা করে, আপনি সেদিন আমাকে কোথা থেকে রিসিভ করেছিলেন, আমি কোথায় যাচ্ছিলাম? কিন্তু মেয়েটি তাকে কিছু বলে না। কিছুক্ষণ পর সে বলে, আমার পেছন ছেড়ে দাও, আমি কিছুই জানি না। মার্টিনের অ্যাক্সিডেন্টের পরে তার কিছুই মনে নেই। তখন তার মনে পড়ে, আজ 12:30টায় প্রফেসর বিসলারের সাথে আমার একটা মিটিং আছে। এখন সে সেই জায়গায় যায় যেখানে তার প্রফেসর বিসলারের সাথে মিটিং আছে। এরপর সে ল্যাবে পৌঁছয়। সে দেখে ছদ্মবেশী ইতিমধ্যে সেখানে আছে, যে নিজেকে ডক্টর মার্টিন বলে দাবি করছে। মার্টিন বলে, তুমি এখানেও পৌঁছে গেছো? সেখানে থাকা প্রফেসরকে সে বোঝানোর চেষ্টা করে যে আমি আসল মার্টিন, আর যে তোমার পাশে রয়েছে সে ছদ্মবেশী। এখন প্রফেসর বিসলার চিন্তিত হয়ে পড়ে, কারণ তিনি এর আগে কখনো ডক্টর মার্টিনের সাথে দেখা করেননি, কেবল তার সাথে ফোনে কথা হয়েছে। তাই তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো প্রফেসর বিসলারের সাথে ডক্টর মার্টিন যেসব কথা বলেছেন তারা দুজনে সেই সমস্ত কথার বিবরণ বলে দিচ্ছে, আর দুইজনেই সত্যি কথা বলছে। কিন্তু খেলাটা সম্পূর্ণ বদলে যায় যখন নকল ডক্টর মার্টিন তার ড্রাইভিং লাইসেন্স দেখায় এবং তার স্ত্রী এলিজার সাথে একটি ছবি দেখায়। এই ছবিটি দেখে মার্টিন অজ্ঞান হয়ে যায়, কারণ এই হুবহু ছবি তার কাছে আছে, শুধু নকলি মার্টিনের জায়গায় নিজের ছবি। এটা দেখে সে মাথা ঘুরিয়ে সেখানে পড়ে যায়, আর পুলিশ ডক্টর মার্টিনকে আবার হাসপাতালে নিয়ে আসে। মার্টিন নিজের উপর খুব রেগেছিল। সে নিজেকে দোষারোপ করছিল সবকিছু ঘটেছে একটি দুর্ঘটনার কারণে, যার ফলে সে তার স্মৃতিটা অনেকটা হারিয়ে ফেলেছে। তার কষ্ট দেখে হাসপাতালের একজন নার্স তার জন্য একটা ঠিকানা লিখে দেয় আর বলে, সময় পেলে এই ব্যক্তির সাথে একবার দেখা করো, সে নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে। এরপরে মার্টিনের আর একবার এমআরআই টেস্ট করায়। মার্টিন ধীরে ধীরে অজ্ঞান হতে থাকে, কারণ ডাক্তার তাকে অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দিয়েছিল। আর ঠিক তখনই সেখানে একজন ডাক্তার আসে, কিন্তু সে কোনো ডাক্তার নয়। এই ব্যক্তিকে সে আগেও দেখেছে, কিন্তু কোথায়? সে ওকে মেট্রোতে দেখেছিল। এই ব্যক্তি যেন তার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কেন? সে মার্টিনের গ্লুকোজের বোতলের ভিতরে বিষ ইনজেক্ট করে দেয়, কিন্তু সে পালানোর আগে সেখানে একজন নার্স চলে আসে। লোকটি নার্সটিকে হত্যা করে। যখন লোকটি নার্সের মৃতদেহ লুকাতে যায় তখন ডক্টর মার্টিন পালানোর সুযোগ পান। সে কোনো রকমে বেড থেকে উঠে বাইরে গিয়ে অ্যাম্বুলেন্সে শুয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর সে গাড়ি থেকে নেমে যায়। সে ভাবে, ওই লোকটা আমাকে মারতে চেয়েছিল কেন? আমার সাথে ওর কি শত্রুতা? এখন সে সাহায্যের জন্য কারখানে যাবে, কারণ এখানে তাকে কেউই চেনে না। তখন সে নার্সের দেওয়া ঠিকানাতে যায়। সেখানে সে ইয়র্গান নামে একজন ব্যক্তিকে পায়, যে একজন ডিটেকটিভ। ডক্টর মার্টিন তাকে সব কথা বলে। ইয়র্গান বলে, আমাদের জানা দরকার কেউ তোমার জায়গা কেন নিতে চাইবে, এর পেছনে কারণ কি হতে পারে। ডক্টর মার্টিন বলে, এর প্রস্তুতি মনে হয় কয়েক বছর ধরে চলছে, কারণ ওদের কাছে আমার সব কিছু তথ্য রয়েছে। সে বলে, ওদের কাছে আমার পাসপোর্ট রয়েছে, এমনকি ওরা জানে আমি কখন কার সাথে কি কথা বলছি। সে ইয়র্গানকে তার বইটি দেখায়, যেখানে সে সব কিছু লিখে রেখেছে, যা কিছু তার মনে আছে। ইয়র্গান সেখানে কিছু সংখ্যার লেখা দেখতে পায়। সে মার্টিনকে জিজ্ঞাসা করে, এটা কি? তখন ডক্টর মার্টিন বলে, আমি এই সম্পর্কে কিছুই জানি না, এটা আমার স্ত্রীর হাতে লেখা। সে বলে, এই সংখ্যাগুলোর কিছু গুরুত্বপূর্ণ অর্থ হতে পারে। ডক্টর মার্টিন বলে, আমি এই সম্পর্কে কিছুই জানি না। ইয়র্গান বলে, তুমি একবার ট্যাক্সি ড্রাইভারের সাথে দেখা করো, সে নিশ্চয়ই তোমার ব্যাপারে কিছু জানতে পারে। এরপর সে আবার ট্যাক্সি ড্রাইভার জিনার কাছে যায়, যে তার জীবন বাঁচিয়েছিল। মার্টিন তার সাথে বারবার কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তাকে সাহায্য করতে চায় না। মার্টিন তখন তাকে একটি দামি ঘড়ি দেয়, যার মূল্য 5,000 ইউরো, যা জার্মান মুদ্রায় অনেক। জিনা ঘড়িটি নিয়ে বলে, আমি তোমার কি সাহায্য করতে পারি? ডক্টর মার্টিন তাকে জিজ্ঞাসা করে, তুমি সেই দিন আমাকে কোথা থেকে রিসিভ করেছিলে, আর আমি কোথায় যাচ্ছিলাম? আসলে তার কিছুই মনে নেই। যখন দুর্ঘটনা ঘটেছিল তখন সে কোথায় যাচ্ছিল আর কেন যাচ্ছিল। জিনা তাকে বলে, তুমি হোটেলে আমার ট্যাক্সিতে উঠেছিলে, আর তুমি তাড়াহুড়ো করে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলে। কিন্তু মার্টিন কিছুতেই মনে করতে পারছে না যে তিনি কেন এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন। ডক্টর মার্টিন বলে, আজ রাতে থাকার জন্য আমার একটি জায়গা দরকার। জিনা তাকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে মার্টিন বুঝতে পারে জিনা এখানে অবৈধভাবে বসবাস করছিল, তার কাছে কোনো ডকুমেন্ট নেই। তাই সে মার্টিনের অ্যাক্সিডেন্টের সময় পালিয়ে গিয়েছিল। এখন সে ডকুমেন্ট বানানোর জন্য টাকা জড়ো করছে। বাড়ির ভেতর থাকাকালীন একদল লোক তাদের ঘরে আসে, জিনাকে ধরে নেয়, মার্টিনকে খুঁজতে থাকে, কিন্তু তাকে কিছুতেই খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে মার্টিন পেছন থেকে এসে লোকটিকে আঘাত করে। এটা সেই ব্যক্তি যে মেট্রোতে তাকে অনুসরণ করেছিল, এমনকি হাসপাতালে তাকে মারার চেষ্টা করেছিল। কিন্তু সে মার্টিনকে হত্যা করার আগেই জিনা পেছন থেকে এসে তার মাথায় আঘাত করে, আর দুজনে এখান থেকে পালিয়ে যায়। এরপর তারা এখান থেকে পালিয়ে এক পার্টিতে যায়, যেখানে জিনা মার্টিনের উপর খুব রেগেছিল। সে বলে, তোমাদের মতন লোক শেষে একজন খুনি বের হয়, তোমার চক্করে আমি ফেসে যাব, তোমার কথায় আমার বিশ্বাস করা উচিত হয়নি। মার্টিন তাকে বোঝায়। এরপর মার্টিন তার বই বের করে সেই নাম্বারগুলো ভালো করে দেখতে থাকে। সে সেটাকে সলভ করার চেষ্টা করে, আর সে সেটাকে সলভ করে ফেলে, যেখান থেকে দুটি ফুলের নাম বের হয়।
এদিকে ইয়োরগান এই পুরো মামলাটি অধ্যয়ন করছে। সে জানতে পারে ডক্টর মার্টিন যে কাজের জন্য এখানে এসেছেন, সৌদি আরবের যুবরাজ প্রিন্স সাডা সেই একই কাজের সাথে জড়িত এবং প্রিন্স সাডার উপর বেশ কয়েকবার প্রাণঘাতী আক্রমণ হয়েছে। এরপরে ইয়োরগান আবার ডক্টর মার্টিনের সাথে দেখা করে। সেখানে জিনাও ছিল। মার্টিন বলে, আমি এই সংখ্যাগুলো থেকে দুটি ফুলের নাম পেয়েছি, কিন্তু তারা এটা বুঝতে পারে না এই ফুলের নামগুলো এইভাবে কেন লেখা। ইয়োরগান মার্টিনকে জিজ্ঞাসা করে যে তোমার প্রজেক্টে সৌদি আরবের প্রিন্সের কি সম্পর্কতা। ডক্টর মার্টিন বলে, আমি এখানে প্রফেসর বেচলারের সাথে দেখা করতে এসেছি, যিনি এক বিশেষ ধরনের কৃষিকাজ নিয়ে রিসার্চ করছেন। আমরা বিশ্ব থেকে ক্ষুধা দূর করার লক্ষ্যে কাজ করছি। সৌদি আরবের যুবরা এই কাজে ফান্ডিং করছেন। ইয়োরগান বলে, আজ রাতে একটি ককটেল পার্টি আছে। মার্টিন বলে, হ্যাঁ, প্রফেসর বেচলারের সবার আগে একটি ককটেল পার্টি আছে। ইয়োরগান বলে, এমন জায়গায় প্রিন্স সাডাকে হত্যা করা খুব সহজ হবে যেখানে মাত্র কয়েকজন লোক থাকবে, বিশেষ করে যখন তোমার নাম ব্যবহার করে সেখানে অন্য এক ব্যক্তি উপস্থিত আছে। এখন পরিস্থিতি খারাপ। পুরো ষড়যন্ত্রটি প্রিন্স সাডাকে হত্যা করার জন্য তৈরি করা হয়েছে। এই বিষয় নিয়ে সে অ্যালিজার সাথে কথা বলতে চায়, কারণ এখন তার মনে অনেক প্রশ্ন। এখন তারা সেই স্থানে পৌঁছয় যেখানে তার স্ত্রী অ্যালিজার আসার কথা। তারা দুজনে সময় মতো সেখানে পৌঁছে যায়। সেখানে নগলি মার্টিনও আসে। তাকে এড়িয়ে মার্টিন অ্যালিজার সাথে দেখা করে। সে তাকে জিজ্ঞাসা করে, এখানে এসব কি হচ্ছে? তুমি এসব কি করছো? তোমাকে আমার সাথে যেতে হবে, আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। অ্যালিজা বলে, আমি তোমার সাথে যেতে পারবো না। তোমার সব প্রশ্নের উত্তর তোমার ব্রেভ কেসে আছে, যেটা তুমি এয়ারপোর্টে ভুলে এসেছো। তাই সেটাকে খুঁজো। তুমি সেখানে সব প্রশ্নের উত্তর খুঁজে পাবে। এরপর জিনা আর মার্টিন এয়ারপোর্টে যায়। সেখানে মার্টিনে হারিয়ে যাওয়া ব্রেভ কেসটি খুঁজে পায়, যার ভিতরে রয়েছে তার প্রয়োজনীয় ডকুমেন্ট এবং কিছু টাকা ছিল। সে তার ব্যাগ পেয়ে খুবই খুশি ছিল। এরপর মার্টিন জিনাকে কিছু টাকা দেয় সাহায্যের জন্য, যাতে সে তার ডকুমেন্ট বানাতে পারে, কারণ জিনা এখানে অবৈধভাবে বসবাস করছিল। অন্যদিকে মার্টিনের বন্ধু, যার নাম প্রফেসর রডেনি, যাকে সে দুইবার ফোন করেছিল কিন্তু সে ফোনটা রিসিভ করেনি, সে বার্লিনে চলে এসেছে। বার্লিনে পৌঁছানোর পর সে প্রথমে ইয়োরগানকে ফোন করে, যিনি ডক্টর মার্টিনকে সাহায্য করছেন। আসলে রডেনি এবং ইয়োরগান একে অপরকে চেনে। ইয়োরগান আগে যখন গুপ্তচর ছিল তখন থেকে একে অপরকে দুজনে চেনে। সে ইয়োরগানের বাড়িতে যায়, তাকে ডক্টর মার্টিনের ব্যাপারে জিজ্ঞাসা করে। সে বলে, আমি ডক্টর মার্টিনের ব্যাপারে সবকিছু জানতে চাই। ইয়োরগান বলে, আজ থেকে অনেক বছর আগে একটা গ্রুপের সম্পর্কে অনেক গুজব ছিল, যারা টাকার জন্য মানুষকে হত্যা করত। এই কাজে তারা খুব দক্ষ ছিল। যদিও সবাই এই গ্রুপ সম্পর্কে জানতো না, কিন্তু কিছু লোক বিশ্বাস করে এই গ্রুপ এখনো আছে। আসলে ইয়োরগান জানতে পেরেছে যে প্রফেসর রডনি ওই গ্রুপেরই একজন সদস্য এবং সে ডক্টর মার্টিনের কাছে পৌঁছানোর জন্য আমার কাছ থেকে সব তথ্য জানতে এসেছে। প্রফেসর রডনি তাকে জিজ্ঞাসা করে, যেহেতু আপনি ইতিমধ্যে সবকিছু জানেন, তাহলে আপনি পালিয়ে যাননি কেন? ইয়োরগান বলে, আমি তোমার খান থেকে পালিয়ে কোথায় যাব? তখন তিনি তার সামনে চা পান করেন। আসলে তিনি চায়ে বিষ মিশিয়েছিলেন। এরপর ঘটনাস্থলে ইয়োরগানের মৃত্যু হয়ে যায়। এরপর রডনি এয়ারপোর্টে যায়। সেখানে মার্টিন বসেছিল। সে বলে, তুমি নিজের কি অবস্থা করেছো? বন্ধুকে দেখে সে খুব খুশি হয়। রডনি মার্টিনকে গাড়ির কাছে নিয়ে আসে। তখন পেছন থেকে একজন লোক তার গলায় বৈদ্যুতিক শক দেয়, যার ফলে ডক্টর মার্টিন অজ্ঞান হয়ে যায়। জিনা দূর থেকে এসব দেখতে পায়। সে গাড়িতে তাদের পেছনে পেছনে যেতে থাকে। রডনি মার্টিনকে এক অন্য জায়গায় নিয়ে আসে। সে বলে, এসব কি হচ্ছে? আমার পুরো ক্যারিয়ারে এটি প্রথমবারের মতো ঘটেছে। রডনি মার্টিনকে বলে, তুমি কি সত্যিই নিজেকে ডক্টর মার্টিন বলে মনে করেছো? মার্টিন বলে, হ্যাঁ, আমি তো আসলে মার্টিন, আর নকল ব্যক্তিটা আমার স্ত্রী অ্যালিসার সাথে রয়েছে। রডনি বলে, অ্যালিসা তোমার স্ত্রী নয়, আর তুমি ডক্টর মার্টিন নও। আসলে এই নামে কোনো ব্যক্তি এই পৃথিবীতে নেই। তোমাকে মার্টিন নামে তৈরি করা হয়েছিল যাতে তুমি প্রিন্স যেখানে আসবে সেই সবাই অংশগ্রহণ করতে পারো। আর তুমি যাকে নকল মার্টিন বলে মনে করছো, এটা তোমারই প্ল্যান ছিল। কোনো কারণে তুমি যদি এই কাজটা না করতে পারো বা তোমার কিছু হয়ে যায়, তাহলে সে এই কাজটা সম্পন্ন করবে। এর মানে হলো সে ওই গ্রুপেরই একজন সদস্য যারা টাকার জন্য মানুষকে হত্যা করত। আর এই পুরো প্ল্যানটি সে নিজে তৈরি করেছিল প্রিন্সকে হত্যা করার জন্য। 4 দিন কোমায় থাকার পর সে সবকিছু ভুলে যায়। তার শুধু স্পষ্ট নিজের নামটি মনে আছে, ডক্টর মার্টিন হ্যারিস। রডনি বলে, ইয়োরগান সবকিছু জানতে পেরেছিল, কিন্তু সে মারা যায়। সে ভালো মৃত্যু পায়, কিন্তু তোমার সাথে এমন হবে না। মার্টিন বলে, আমি যদি ডক্টর মার্টিন হ্যারিস না হই তাহলে আমি কে? রডনি বলে, তুমি আমার সবচেয়ে ভালো কিলার ছিলে, যে কোনো কাজ মুহূর্তেই করে ফেলতো, কিন্তু এখন তুমি আমার কাজটা নষ্ট করছো, তাই তোমাকে মরতে হবে। এই বলে সে গাড়িতে বসে যায়। তার সাথী মার্টিনকে হত্যা করার আগেই জিনা গাড়ি নিয়ে চলে আসে এবং বন্দুকধারী লোকটি সহ গাড়িটিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। গাড়িটি বিস্ফোরিত হয় আর রডনি সহ তার সাথীরা মারা যায়। এরপর যে নিজেকে ডক্টর মার্টিন বলে মনে করে সে এয়ারপোর্ট থেকে আনা ব্রেভ কেসটি খুলে দেখে। সে দেখে ওখানে বিভিন্ন নামে তার আলাদা আলাদা পাসপোর্ট রয়েছে। এটা দেখার পর সে সম্পূর্ণ হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে রডনি সত্যি কথা বলছিল, আমি ডক্টর মার্টিন নই, আমি একজন খুনি। সে আরো একটা কথা জানতে পারে, 3 দিন আগে আমি বার্লিনে এসেছিলাম। এখন তার ধীরে ধীরে সব কথা মনে পড়তে থাকে। তার মনে পড়ে যে 3 মাস আগে আমি বার্লিনের সেই হোটেলেই ছিলাম, যে
হোটেলে আজ একটি ককটেল পার্টি আছে, যেখানে প্রিন্স হাডা, প্রফেসর বিজলার এবং বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা উপস্থিত থাকবে। সেই হোটেলে একটি বোম ফিট করা আছে, যাতে পার্টির সময় বোমা ফাটিয়ে প্রিন্স হাডাকে হত্যা করা যায়। এখন মার্টিনের সামনে দুইটি পথ ছিল, পালিয়ে বাঁচা অথবা খুন থামানো। সে দ্বিতীয় পথটি বেছে নেয়। এখন মার্টিন জিনার সাথে হোটেলে প্রবেশ করে, কিন্তু সেখানকার সিকিউরিটি তাদের দুজনকে ধরে ফেলে। সে সিকিউরিটিকে বলে, 3 মাস আগে আমি এখানে একটা বোম ফিট করে রেখেছিলাম, আজ ওটা বিস্ফোরিত হবে। কিন্তু কেউই তার কথায় বিশ্বাস করে না। তারা বলে, এ তো সেই ব্যক্তি যার মাথা খারাপ, যে আগেও হোটেলে এসেছিল এবং নিজেকে ডক্টর মার্টিন বলে দাবি করছিল। তখন মার্টিন বলে, আমার কথায় বিশ্বাস না হলে 3 মাস আগের ফুটেজ চেক করো। যখন তারা সিসিটিভি ফুটেজ চেক করে, তারা সবাই হতবাক হয়ে যায়। তখন তারা দেখতে পায় 3 মাস আগে সে এবং তার স্ত্রী এলিজা, যিনি তাকে অস্বীকার করেছিলেন, তারা দুজনে এখানে এসেছিল। সিকিউরিটি এবার তাদের কথায় বিশ্বাস করে। অন্যদিকে এলিজা তার ল্যাপটপ থেকে প্রফেসর বিসলারের ডেটা কপি করে। আসলে সে তার গবেষণার মাধ্যমে এমন একটি নতুন ফসল আবিষ্কার করেছে, যা যে কোনো ঋতুতে যে কোনো দেশে উৎপাদিত হতে পারে। আর এখন সেই ডেটা তার কাছেও রয়েছে। আর এই ডেটার জন্যই তো এসব প্ল্যান। এলিজা 3 মাস আগে যে বোমাটি ফিট করেছিল তা সক্রিয় করে দেয়। এখানে ডক্টর মার্টিনে মনে পড়ে যে এই পুরো প্ল্যানটি প্রিন্সকে মারার জন্য নয়, বরং প্রফেসর বিসলারকে মারার জন্য তৈরি করা হয়েছে। তার গবেষণা চুরি করে বিশ্বের কাছে বিক্রি করা হবে, যার মাধ্যমে কোটি কোটি টাকা আয় হবে। হোটেলের সিকিউরিটিরা আসল মার্টিনের কথায় বিশ্বাস করে। তারা ঘোষণা করে যে যেখানে পার্টি চলছে সেখান থেকে সকলে বেরিয়ে বাইরে চলে আসুন, কারণ সেখানে বোম আছে। এটা শুনে সবাই হড়বড় করে বাইরে বেরিয়ে যেতে থাকে। এলিসা বুঝতে পারে যে তার প্ল্যানটি ধ্বংস হয়ে গেছে, তাই সে বোমাটি নিষ্ক্রিয় করতে যায়, কারণ এখন বোমাটা ফাটিয়ে কোনো লাভ নেই। অন্যদিকে নগলি মার্টিন প্রফেসর বিসলারকে হত্যা করতে পৌঁছয়, কিন্তু সে তাকে হত্যা করার আগে আসল ডক্টর মার্টিন সেখানে চলে আসে এবং দুজনের মধ্যে লড়াই হয়। এদিকে যখন এলিসা বোমাটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছিল, তখন বোমাটি বিস্ফোরিত হয়, যার ফলে সে মারা যায়। আর এখানে আসল মার্টিন নকল মার্টিনকেও মেরে ফেলে। আর এই ঘটনায় কারোর কোনো ক্ষতি হয় না। শেষে দেখানো হয় প্রফেসর বিসলার যে গমের এক প্রজাতি তৈরি করেছে, যা যে কোনো জায়গায় হতে পারে, আর কোনো কীটনাশকের প্রয়োজন নেই, তা জনমানুষের কাছে প্রচার করে দিচ্ছে, যা বিশ্বের জন্য এক উপহার। অন্যদিকে মার্টিন, যে নিজের আসল নামও জানে না, তার নিজের প্ল্যানটি সে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। সে জিনা এবং নিজের 2টি নতুন পাসপোর্ট তৈরি করে, যেখানে তাদের ভিন্ন ভিন্ন নাম রয়েছে। জিনা নিজের নতুন নাম সহ একটি আইডি দেখে খুবই খুশি হয়, কারণ এখন সে যেখানে খুশি যেতে পারে। এরপর তারা দুজন একসাথে একটি ট্রেনে বসে এক ভিন্ন যাত্রায় বেরিয়ে পড়ে। আর এখানে এই গল্পটি শেষ হয়ে যায়।